আমার মনে হয় যে শোভন ভাই যেই কথাগুলো দিয়ে শুরু করেছেন এর ভিতরেই আপনি দেখবেন যে কারণগুলো আছে এবং আমি ওনার সাথে একমত। আমি মনে করি যে এটার অবশ্যই দুটো দিকই আছে, এটা এইটা বা ওইটা বলা যাবে না। দেখেন, আমার দেশের ভিতরে একটা বড় যেটা সংকট ছিল, আমি এটা বলি যে ওই কেন ইডিএফের ফান্ডটা কমিয়ে আনতে হলো। এটা কমিয়ে আনতে হলো কারণ আমার যে সামগ্রিক সামষ্টিক অর্থনীতির যেই ভুল নীতি, সেই ভুল নীতির কারণে আমাকে একটা ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে বা আমরা যেটা রিজার্ভের ক্ষেত্রে আমরা একটা বড় ক্রাইসিসে পড়লাম। তখন আমরা যে প্রোগ্রামটার ভিতরে ঢুকলাম তখন আমাকে এই অটোমেটিক্যালি ইডিএফ থেকে আমার ফান্ডকে কাট করতেছে, কারণ আমার ক্যাপাসিটিটা ছিল না। এবং আমরা দীর্ঘদিন ধরে, আপনার মনে আছে যে আমরা চিন্তা করছিলাম যে আমাদের এক্সচেঞ্জেরটাকে স্থির রেখে যাবো যেন আমার পার ক্যাপিটাল ইনকামে আমার খুব ভালো দেখায়। হ্যাঁ, এটা এখন খুব আমরা বুঝতে পারি যে এটা কী হয়েছে, হয়তো ঘোষিত নীতি ছিল না, কিন্তু আমরা বুঝি যে একটা মানে এক ধরনের আমি বলবো যে ফ্যানাটিক গ্রোথ সিনড্রোম তৈরি হয়েছিল পলিসি মেকারদের ভিতরে। তার ফলে যেটা হয়েছে যে 85 টাকা মানে 83, 84, 85 টাকার ভেতরে আমার ডলার একদম স্টেডি থেকেছে, কিন্তু একটা দীর্ঘ সময়, যেটা আসলে থাকার কথা না। আপনি পলিসি মেকাররা তখন খুব মানে চিন্তার ভিতরে ছিলেন যে কীভাবে এত রিজার্ভ দিয়ে আমরা কী করব, উইচ ইজ কমপ্লিটলি রং। আপনার তো রিজার্ভ আস্তে আস্তে বাড়াতেই হবে, কারণ আপনার ইকোনমি বড় হচ্ছে, আপনার ট্রেড বড় হচ্ছে, আপনার ব্যালেন্স অফ পেমেন্টের অন্য অন্য জায়গায় বড় হচ্ছে। সেকেন্ড স্ট্রাকচারাল যেটা ইস্যু আছে সেটা হলো আমার সবসময় আপনি দেখবেন কখনো আমরা, আপনি যে সময়ের কথা বললেন 2009-এর কথা বলেছেন সুমন ভাই, কখনো কিন্তু আমাদের এনার্জি ঠিক ফুললি আমার কাছে একটা শান্তির জায়গায় আসে নাই। প্রথমে তো আমরা স্টার্ট করেছিলাম সবসময় এটার একটা ইসের ভিতরে এবং এটা কারণ হলো যে আপনার স্ট্রাকচারটা এরকম, আপনি এখন তেল দিয়ে এত বড় ইলেকট্রিসিটি শেয়ার, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাই করি না আমরা, কুইক রেন্টাল দিয়ে আপনার মানে যেটা পৃথিবীতে সম্পূর্ণ মানে কখনো হয় না। এটা পুরো গোষ্ঠী স্বার্থের ভিতরে ক্যাপচার ছিল, এটা এখন বের হয়ে আসে। সো ফলে যেটা হয়েছে যে আপনি বিদেশি বিনিয়োগ আপনার এখানে আসে নাই। আমরা গেম চেঞ্জার আমাদের জন্য ছিল হলো ইউরোপিয়ান মার্কেটে, যখন আমরা 2 স্টেজ থেকে সিঙ্গেল স্টেজে গেলাম, টেকনিক্যালি যাচ্ছি না, আমাদের অনেক সহজ হয়ে গেছে আমাদের ওই রুলস অফ অরিজিনের শর্ত মেনটেন করা, অ্যান্ড উই বুমড। আমার ইউরোপিয়ান মার্কেটের শেয়ার এত দ্রুত বেড়েছে, এইটা শুধুমাত্র ওইটার কারণে উই হ্যাড দ্যাট অ্যাডভান্টেজ। কিন্তু বড় ইস্যু হলো যে আমার যেই সেগমেন্টের কথা বলছেন, এটা শোভন ভাই বলছেন, আমি মনে করি ওই সেগমেন্টে যাওয়ার জন্য বাংলাদেশের একা পলিসি অ্যাডভান্টেজ দিয়েও আমার শুধুমাত্র দেশীয় উদ্যোক্তাদেরকে দিয়ে এটা হবে না। আমাদের জন্য যেটা মেজর ছিল যে দীর্ঘদিন, এটা আমি কিছুটা ক্রিটিসাইজ করব আমাদের এখানকার শিল্প উদ্যোক্তাদের, যে ওনারা একভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন, ভেবেছেন যে ওনাদের মার্কেটটা নিয়ে যাবে বাইরে থেকে এসে, কিন্তু এটা দীর্ঘমেয়াদে আমরা সবসময় বিদেশি বিনিয়োগ কিন্তু আমাদের নতুন টেকনোলজি এনেছে, নতুন মার্কেট এনেছে, যেখান থেকে আমার দেশীয় উদ্যোক্তারাও কিন্তু এটার ভিতরে গেছেন। যেটা সরকার হয়তো ডেলিবারেটলি করতে পারতো, এখনও আমি চাইবো যে সরকার ওই দিকে একটা চিন্তা করবে, সেটা হলো জয়েন্ট ভেঞ্চার। এইটা আমার মনে হয় যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার এখানে ভালো উদ্যোক্তা আছেন যারা এই মার্কেট বুঝেন, এখানকার সিস্টেমগুলোকে করতে পারেন। চাইনিজ ইনভেস্টমেন্ট আমরা চিন্তা করেছেন চায়না প্লাস স্ট্র্যাটেজি ইউরোপ আমেরিকা নিবে, আমরা এটা নিতে পারবো, এটা আমরা পারি না। তারপর তো উনি বলেছেন যে এখানে অন্যখানে আমার এক্সটার্নাল ইস্যু আছে, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এখন ইন্ডিয়া, সবাই আমরা ঠিক আছি। দেখেন, আমরা ধরে নিয়েছি ইউরোপিয়ান ইউনিয়ন সারা জীবন আমাদেরকে এরকম দিতে থাকবে আর আমরা নিতে থাকবো, আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করবো না। এলডিসি গ্র্যাজুয়েশন হবে হয় আপনার এই 26-এ হবে, আমরা 29 পর্যন্ত পাবো, আর না যদি 3 বছরের এখন আমরা আবেদন করেছি, যদি এটাকে বাড়ে তাও 3 বছর, স্টিল 6 বছর ইজ নট এনাফ টাইম আমার এই স্ট্রাকচারাল চেঞ্জের জন্য। সো আমার নিঃসন্দেহে আগাতে হবে হলো যে আমি কিভাবে আমার এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো, আমরা একটা শ্রীলঙ্কার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারলাম না, কত 7-8 বছর ধরে এটা ঝুলে আছে। তো আমরা যে টেস্ট আউট করবো উইথ এ স্মলার ট্রেডিং পার্টনারদের, যেখানে আমরা বড় ট্রেডিং পার্টনারদের সাথে যাব, এই সাহসটা আমরা করতে পারলাম না। তার মানে আমার প্রচেষ্টা দেখছেন এখনো মানে বেশি দ্রুত আগায়নি, একটা নতুন ইকোনমিক পার্টনারশিপ হয়েছে, আমি আপনার কাছে ফার্স্ট স্টেপ ফরওয়ার্ড, বাট আই থিংক সামনে এটা জোর দিতে হবে। সার্ক ইজ এ বিগ ফ্যাক্টর অলসো, বিগ মার্কেট, এমনকি ভারতও আমাদের অনেক বড় মার্কেট, কিন্তু সেটা না বেড়ে কিন্তু কমছে, ওটা কিন্তু একটা উদ্বেগের জায়গা। ওটা তো পলিটিক্যাল রিজন আছে, এটা তো আমরা আমাকে সেটা করতে হবে। আমরা রেসিপ্রোকাল ভাবে কিন্তু একজন আরেকজনকে মানে একটা মানে দুই দেশের ডিপ্লোমেসিতে একটা স্টেপ ভারত নিয়েছে, একটা আমরা নিয়েছি। সেখানেও কিন্তু বাণিজ্য অসমতা বিশাল বড়, কারণ আমরা প্রচুর ইম্পোর্ট করি, সেই অনুযায়ী কিন্তু আমাদের
পণ্য খুব কম আমাদের পরিমাণ যায় এক্সপ্লোর করার জি, জায়গা একমাত্র এই গার্মেন্টসেই বাড়ছিল, কিন্তু সেটাও এখন দেখছি পিছচ্ছে। সেটাও কিন্তু ভারতের মার্কেটে আপনার মনে আছে যখন মনমোহন সিং ঢাকায় আসলেন জি। 2010 বা 11 সালে 10 সালে সম্ভবত, তখন আমাদেরকে যে সার্কের আন্ডারে সাফটার আন্ডারে আমাদেরকে যখন ডিউটি ফ্রি অ্যাক্সেস ভারত দিল, কারণ বাংলাদেশ রিমেন্স দ্য অনলি এলডিসি যে ওইটার ভিতরে Right. পায় আর কি, কারণ বাকি নেপাল আর ভুটানের সাথে তাদের এমনি এফটিএ ছিল। জি। তো অটোমেটিক্যালি ভারত পরে যখন আফগানিস্তান সাফটায় আসলো তখন তারা হয়তো পেয়েছে, কিন্তু ইট ওয়াজ মেন্ট ফর বাংলাদেশ। সেইটাও কিন্তু এখন আমরা কিন্তু ওই মার্কেট সুবিধাটা সামনের দিনে যদি আমরা এলএসি থেকে বের হই আমরা কিন্তু পাবো না। জি। So ওই ঝুঁকিগুলো আছে।